হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি সনেট 29 বাই উইলিয়াম শেক্সপিয়ার এই সনেটটাকে আমি আজকে পড়াবো এবং ডিসকাস করব। তো আমার কিছু সাবস্ক্রাইবার্স তারা চেয়েছে যে আমি বর্ধমান ইউনিভার্সিটির যে সিলেবাসটা আছে, ইংলিশ মেজর এবং মাইনর দুটোকেই সিলেবাসটাকে আমি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোকে আমি ডিসকাস করে দিই এবং এক্সপ্লেন করে দিই। এবং আমি অলরেডি দুটো তোমার ভিডিও বানিয়েছি মেজর কোর্সের উপরে এবং মাইনর কোর্সের উপরে। যদিও আমি এটা পুরোপুরি ইংলিশে বানিয়েছি এবং তাই আমার মনে হলো যে বাংলাতে বললে ওদের বেশি সুবিধা হবে, কারণ আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন বাংলাতে বুঝে নিলে জিনিসটা অনেকটা মনে গেঁথে যায়। কিন্তু আমি তবু তোমাদেরকে রিকমেন্ড করব যে আমি যে পুরোপুরি ইংলিশ ভিডিওগুলো বানাই সেটাকে একবার এই বাংলা ভিডিওটা দেখে নিয়ে ওটা একবার পড়ে নেবে, ওটা একবার শুনে নেবে। কারণ যেহেতু তোমাদের লেখাটা পুরোপুরি ইংলিশে লিখতে হবে, তাই যদি একবার ওই ইংলিশের টার্মসগুলোকে শুনে নাও, ইংলিশের তোমার ওয়ার্ডগুলোকে, সেন্টেন্সগুলোকে শুনে নাও, তাহলে ওটা অনেকটাই তোমাকে লিখতে সাহায্য করবে। তবে বাংলার ভিডিওটা আমি অনেকটাই ছোট বানাবো, মেবি 10 or 12 মিনিটের বানাবো। এইটা একটু দেখে নিলে, বুঝে নিলে, কি থিমটা, ওভারঅল থিমটা একটু বুঝে নিলে, তারপর পুরোপুরি ইনফরমেশনগুলো কীভাবে কী স্ট্রাকচার বা পুরোপুরি এক্সপ্লানেশনটা তুমি যদি ইংলিশে শুনে নাও, সেটা তোমার লিখতে অনেক বেশি সুবিধা হবে। আর যদি নোটসের ব্যাপারে বলি, কেউ যদি এই নোটসটা নিতে চাও যেটা আমি লিখেছি, বা সেই নোটসটা যদি কেউ চাও, তাহলে সেটার জন্য তোমাদেরকে পে করতে হবে। তোমরা আমাকে টেলিগ্রাম চ্যানেলে আমার গ্রুপে তোমরা মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে পার্সোনালি মেসেজ করে নেব। আর যদি কেউ আমার অনলাইন ব্যাচে জয়েন করতে চাও, আমার অলরেডি একটা অফলাইন ব্যাচ আছে এবং সবার পক্ষে সেটা জয়েন করা সম্ভব নয়। যদি কেউ আমার অনলাইন ব্যাচে জয়েন করতে চাও বা অনলাইন ব্যাচ আসতে চাও, তাহলে সেটাও তুমি আমাকে ওই টেলিগ্রামে মেসেজ করে বলবে আমার গ্রুপে, আমি সেখান থেকে অ্যাড করে নেব। কারণ আমি WB সেটের জন্যও পড়াচ্ছি এবং UGC নেটের জন্য আমি ভিডিও বানাতে থাকি। তাই ওই গ্রুপে যদি একবার কমেন্ট করে দাও, তাহলে আমি সেখান থেকে পার্সোনালি মেসেজ করে দেবো। আমার পার্সোনাল নাম্বার এখনও পর্যন্ত আমি দিচ্ছি না, এবং কিছু কিছু জায়গাতে পোস্টেও তোমরা পেয়ে যাবে, এখনও আমি দিচ্ছি না। আচ্ছা, এত কথা বাদ দিলাম, এবার আমি তোমার ভিডিওটা স্টার্ট করছি, পড়ানোটা শুরু করছি। তো আশা করি তোমরা জানো হোয়াট ইজ সনেট। সনেট কি? সনেট ইজ আ 14 লাইন পোম। সনেট হচ্ছে 14 লাইনের একটি কবিতা, চতুষ্পদী কবিতা, যেটা আমাদের ইটালিতে কোনো এক কবি প্রথম লিখেছিলেন এবং পরবর্তীকালে পেট্রাক সেটাকে আরও বেশি ফেমাস করে, আরও বেশি সেটাতে লেখালেখি করে। তিনি তার বিলাভেডের সম্বন্ধে লেখে, বিলাভেডের সাথে তার যেহেতু বিয়ে হয়নি, তাই তার দুঃখটা, তার বিলাভেডের সৌন্দর্য, এইসব নিয়ে তিনি লেখালেখি করেছিলেন। পেট্রাকার পুরো একটা স্টাইল আছে তার। তিনি অক্টেভ এবং সেস্টেটে লিখতেন। অক্টেভ মানে হচ্ছে 8 লাইনের কবিতা, 8 লাইন, এবং সেস্টেট মানে হচ্ছে তোমার 6 লাইন। অক্টেভে পুরো কবিতাটার প্রবলেম থাকে, সমস্যাটা থাকে, এবং সেস্টেটে সেটার সমাধান থাকে, মানে সলিউশনটা থাকে। তো পেট্রাকের এই সনেট লেখার পর পরবর্তীকালে ইংল্যান্ডে থমাস ওয়ার্ড এবং হেনরি হাওয়ার্ড, তারা দুজন এই ফর্মটাকে ইংল্যান্ডে নিয়ে আসে এবং তারা ইংল্যান্ডে এটার উপর লেখালেখি শুরু করে। পরবর্তীকালে এডমান্ড স্পেন্সার এবং তোমার ফিলিপ সিডনি, তারাও এর উপর লেখালেখি করে। এই সনেটের উপর তারা পুরো সিকোয়েন্স লেখে। ফিলিপ সিডনি লেখে 108টি কবিতা এবং এডমান্ড স্পেন্সার লেখে 89টা কবিতা। কিন্তু পরবর্তীকালে শেক্সপিয়ার এই পুরো ফর্মটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। কেন? কারণ শেক্সপিয়ার এই সনেট ফর্মটাকে 4টে ভাগে ভাগ করে, 3 কোয়ার্ট্রেন অ্যান্ড 1 কাপলেট। 3 কোয়ার্ট্রেন মানে হচ্ছে 4 লাইন। তো তিনি কি করেন, 3-3-3 মানে 3 into 4 মানে 4-4-4 into 12, এবং লাস্টে 2 মানে 1 কাপলেট, মানে মোট তোমার 14 লাইনের এটি নতুন স্ট্রাকচার তৈরি করে। তাহলে এই 3টে লাইনে, এই 3টে কোয়ার্টার্নে তোমরা দেখতে পাবে একটু একটু করে মুড চেঞ্জ হচ্ছে, এবং লাস্ট 2 লাইনে তিনি আসল সলিউশনটা দেবে এবং মোরাল যেটা
কবিতার, সেটা তিনি ব্যক্ত করবেন। যেখানে পেত্রার্ক কী করতেন, তিনি 8 লাইনে তার সমস্যাটা থাকতো এবং 6 লাইনে সেই সলিউশনটা দিত বা তার যেটা বক্তব্য সেটা তিনি বোঝাতেন। শেক্সপিয়ার এই স্ট্রাকচারটাকে চেঞ্জ করে এবং তার এই স্ট্রাকচারটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এটা আমি পরবর্তীকালে তোমাকে বুঝিয়ে দেবো পুরো মানে পোয়েমটার এক্সপ্লানেশন দেওয়ার পর। আচ্ছা, তবে তার আগেও একটু জেনে রাখা দরকার যে শেক্সপিয়ার মোট 154টা কবিতা লেখেন এবং তার মধ্যে তিনি 1 থেকে 126টা সনেটকে বলা হয় দ্য ফেয়ার ইয়থ সনেটস। ফেয়ার ইয়থ সনেটস মানে কি, তিনি এটা তোমার একজন তার মেল ফ্রেন্ড, যেটাকে তিনি বলেছেন, উনি অ্যাড্রেস করেছেন মিস্টার WH, যেটা পরবর্তীকালে ক্রিটিক্সরা বলে উইলিয়াম হারবার্ট। এটা একদম শিওর নয়, তবে ওনারা বলেন যে উইলিয়াম হারবার্ট, যিনি ছিলেন 3rd আর্ল অফ পেমব্রোক। তো শেক্সপিয়ারের সাথে তার এই মেল ফ্রেন্ডের একটা হোমোসেক্সুয়াল রিলেশনশিপ ছিল এবং এটার জন্য তিনি ওনাকে ডেডিকেট করেন 1 to 126 পোমস এবং এটাকে বলা হয় দ্য ফেয়ার ইয়থ সনেটস। 127 to 152 সনেটস আর কল দ্য ডার্ক লেডি সনেট। তাহলে এই সনেটগুলোকে বলা হয় দ্য ডার্ক লেডি সনেট। কেন বলা হয়? কারণ তিনি একজন ডার্ক লেডিকে উদ্দেশ্য করে এই কবিতাগুলো, এই সনেটসগুলো লিখেছিলেন। এবং এবার এই ডার্ক লেডিকে তার উপরও অনেক তোমার বক্তব্য আছে ক্রিটিক্সদের। কেউ বলে তিনি যেহেতু তিনি আর্ল ছিলেন, একজন জমিদার ছিলেন, তারই কোনো এক সার্ভেন্ট ছিল। কেউ তার অনেক নামও দিয়ে থাকেন বিভিন্ন রিসার্চ করে। তাহলে এই সনেটগুলো তিনি লিখেছিলেন ডার্ক লেডিকে উদ্দেশ্য করে। এবং লাস্ট দুটি সনেট মানে 152 to 154 সনেটস আর কল্ড কিউপিড সনেট। কিউপিড ইজ দ্য গড অফ লাভ, মানে কিউপিড হচ্ছে লাভের, ভালোবাসার দেবতা। এবং দি সনেটস আর রেফারিং লিটল লাভ গড কিউপিড, ঠিক আছে। এবং এই সনেটসগুলোকে পাবলিশ করে হচ্ছে থমাস থ্রোপ। সো এই ইনফরমেশনগুলো তোমাদের জানাটা খুব দরকার। এবার আমরা পুরোপুরি কবিতাটার উপর চলে যাচ্ছি। কবিতাটাতে তোমরা মানেটা বুঝতে পারবে, আমি বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, When in disgrace with fortune and men's eyes, I all alone view my outcast state. তাহলে কি বলছে? When in disgrace. So what is the meaning of disgrace? Disgrace কথাটার মানে কি? Disgrace কথাটার বাংলা অর্থ হচ্ছে অসম্মান। When in disgrace with fortune, মানে ফরচুন মানে হচ্ছে আমার আর্থিক ক্ষমতা, মানে ফরচুন মানে বলে না ওয়েলথ, যাকে বলে সম্পত্তি, টাকা পয়সা। অ্যান্ড মেন্স আইস মানে কি বলছে, যে আমি যখন আমার আর্থিক দিক থেকে ভেঙে পড়েছি, আমি যখন আর্থিক দিক থেকে নেমে গেছি, কষ্টে আছি এবং মানুষের চোখেও আমি নেমে গেছি, অসম্মান পাচ্ছি। আই অল অ্যালোন বিউইভ মাই আউটকাস্ট স্টেট। আউটকাস্ট মানে কি? সোসাইটি থেকে আউটকাস্ট। আমরা বলি না ওকে আউটকাস্ট করে দে বা এক ঘরে করে দে। তাহলে এখানে কবি বলছেন যে উনি তার সোসাইটি থেকে আউটকাস্ট হয়ে আছেন, একজন এক ঘরে হয়ে আছেন। তাহলে সেই অবস্থায় তিনি যখন উইপ মানে হচ্ছে কাঁদা বা কান্না করা, উইপ মানে হচ্ছে আর্তনাদ করা। আর্তনাদ করা মানে কি? গলা ছেড়ে সজোরে চিৎকার করে কান্না করা। তাহলে এখানে কবি কি করছেন? কবি এখানে আর্তনাদ করছেন। কেন? কারণ তিনি একটা সমাজের চোখে নেমে গেছেন, তিনি আর্থিক দিক থেকেও সংকটে ভুগছেন এবং সমাজের চোখেও তিনি নেমে গেছেন। কেন নেমে গেছেন? এটা আমার পার্সোনাল মতামত, আমি বলতে পারি পার্সোনাল ওপিনিয়ন, যে maybe he is in a homosexual relationship with the earl, right? And these sonnets are dedicated to the earl. মানে 1 থেকে 126টা সনেট তো আর্লকেই ডেডিকেট করা হচ্ছে না, WH কে। তাহলে তাকেই বলছে যে আমি আমাদের এই রিলেশনশিপটার জন্য আজকে আমার প্লে বা কিছু হয়তো সেটা আমি সেরকমভাবে সেরকমভাবে তোমার লোকের কাছে যাচ্ছে না, দেখছে না, বা আমি আর্থিক সংকটে ভুগছি এবং আমাদের এই রিলেশনশিপটার জন্য বা যে কোনো কারণেই হোক কি আমি আজকে সমাজের চোখে নেমে গেছি এবং তার জন্য যখন আমি আর্তনাদ করছি, আমার এই আউটকাস্ট অবস্থায় আমি যখন এক ঘরে হয়ে বসে আছি, আমি যখন তার জন্য কান্না করছি, আর্তনাদ করছি, অ্যান্ড ট্রাভেল ডিপ হেভেন উইথ মাই বুটলেস ক্রাইস। তাহলে কি ট্রাভেল করছি আমি, ট্রাভেল করা মানে কি? কাউকে কষ্ট দেওয়া। আমি ট্রাভেল করছি কাকে?
ডিপ হিভেন, হিভেন কি, হিভেন মানে হচ্ছে স্বর্গ, কিন্তু এখানে হিভেন বলতে তোমার ঈশ্বরকে বোঝানো হচ্ছে, ভগবানকে বোঝানো হচ্ছে, যে কি ডিফ, ডেফ মানে কি, যে কালা, যে কানে শুনতে পায় না। তাহলে আমরা বলি না, যখন আমরা আমাদের জীবনে বিভিন্ন কষ্টে থাকি, আমরা ঈশ্বরের কাছে বারবার প্রার্থনা করি কিন্তু ভগবান আমাদের প্রার্থনা শোনে না, তখন আমরা ভগবান বলি যে, মানে ভগবানকে আমরা বলি যে তুমি কি আমার প্রার্থনা শুনতে পাচ্ছ না, আমার এই কষ্ট কি তুমি বুঝতে পারছো না। তাহলে কি তিনি বলছেন, আমি যখন ভগবানের কাছে বারবার, এই কালা ভগবান যাকে বলছে, মানে যিনি কানে শুনতে পান না, সেই ভগবানের কাছে যখন আমি বারবার করে আমি যখন মানে ট্রাভেল করছি, তাকে অত্যাচার করছি আমার প্রার্থনা শুনিয়ে শুনিয়ে, কি দিয়ে তাকে বারবার বিরক্ত করছি, কি দিয়ে, বুটলেস ক্রাইস। বুটলেস মানে কি, বুটলেস মানে হচ্ছে তোমার যাকে বলে হচ্ছে ফ্রুটলেস, মানে যার কোনো ফলাফল নেই, ব্যর্থ কান্না। বলি না আমাদের কান্না ভগবানের কানে পৌঁছয় না, তাহলে আমাদের প্রার্থনা, ওনার কষ্টগুলো ভগবানের কাছে পৌঁছচ্ছে না, তার ব্যর্থ কান্নাগুলো ভগবানের কাছে মানে পৌঁছচ্ছে না, ভগবান শুনছেন না, ভগবান দ্য গড ইজ নট রিপ্লাইং হিম, দ্য গড ইজ নট অ্যান্সারিং হিজ প্রেয়ার্স। তাহলে ভগবান তার প্রার্থনাগুলো শুনছেন না। অ্যান্ড লুক আপন মাই সেলফ অ্যান্ড কার্স মাই ফেট। তাহলে আমি কি করছি, আমি যখন নিজের দিকে তাকাচ্ছি এবং নিজেকে আমি কার্স করছি, অভিশাপ দিচ্ছি। আমরা এরকম হয় যখন আমাদের লাইফে কিছু এমন কিছু হয়, তখন আমরা এরকম প্রায়ই ভেবে থাকি যে কেন বেঁচে আছি জীবনে, কেন মানে নিজের উপর অত্যাচার করি, নিজের উপর বলি যে কেন, মানে নিজেকে আরও অভিশাপ দিই যে কেন বেঁচে আছি, কেন হচ্ছে এসব আমার সাথে, আমারই কপাল খারাপ, আমি তাই লোকের কাছে আজকে নেমে গেছি। তাহলে এই সবগুলোর জন্য কি আমরা সবসময় নিজেকে দোষারোপ করি। লুক আপন মাই সেলফ অ্যান্ড কার্স মাই ফেট। আমার ভাগ্যকে আমি অভিশাপ দিচ্ছি, আমার ভাগ্যকে আমি মানে কার্স দিচ্ছি যে কেন, কি আমার কপালে আছে যে আজকে আমার এই অবস্থা। উইসিং মি লাইক ওয়ান মোর রিচ ইন হোপ। তাহলে কী করছি, আমি চাইছি যে উইসিং মি, নিজেকে চাইছি, আমরা যখন এরকম অবস্থা থাকি তখন আমরা চাইছি যে একটা কোনো হোপ পাই, মানে একটা কোনো অপরচুনিটি পাই, যাতে কোনো একটা আশার পথ আমরা দেখতে পাই। ওয়ান মোর রিচ টু ইন হোপ, যেন একটা কোনো আশার পথ আমরা দেখতে পারি। ফিচার্ড লাইক হিম উইথ ফ্রেন্ড পজেসড। তাহলে কি বলছে, যেন মনে হচ্ছে যে আমরা একটু কোনো তার মতো যদি হতাম। আমরা বেশিরভাগ সময় আজকালকার যুগে তো বেশি, আমরা যখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এগুলো খুলি, অন্যের স্ট্যাটাস দেখি, কেউ কোথাও যাচ্ছে, কেউ কোনো জামা পরছে, কেউ কিছু খাচ্ছে, কেউ ঘুরছে, তখন আমরা ভাবি যে আমার কাছে তো এই জিনিসগুলো নেই, আমার কাছে তো এই অপরচুনিটি নেই, তার মতো যদি আমি দেখতে সুন্দর হতাম, তার মতো যদি আমার কোয়ালিটি থাকতো, তার মতো যদি আমার ড্রেস থাকতো, তার মতো যদি আমার অপরচুনিটি থাকতো, তার মতো যদি আমার ফ্রেন্ড গ্রুপ থাকতো। যেমন আমরা যারা বেশি যাকে বলে ইন্ট্রোভার্ট, তাদের সবসময় মনে হয় আমি তত বন্ধুদের সাথে মিশতে পারি না, তার কত সুন্দর একটা ফ্রেন্ডস গ্রুপ আছে, তারা একসাথে ঘুরতে যায়। তাহলে এখানেও কবি সেটাই বলছেন যে ফিচার্ড লাইক হিম, তার মতো যদি আমার বৈশিষ্ট্য থাকতো, লাইক হিম উইথ ফ্রেন্ড পজেসড, মানে তার মতো যদি আমার বন্ধুবান্ধব থাকতো, ডিজায়ারিং দিস ম্যানস আর্ট অ্যান্ড দ্য ম্যানস স্কোপ। তাহলে অন্য মানুষের আর্ট, অন্য মানুষের স্কিল দেখে তিনি কি জেলাস হচ্ছেন, যে আমার যদি তার মতো স্কিল থাকতো। এখানে মানে উইলিয়াম শেক্সপিয়ার তিনি এটা বলছেন, মানে যিনি, মানে আজকে যদি আমরা কাউকে বলি, সে যদি ইংলিশ লিটারেচারের সম্বন্ধে কোনো আইডিয়া না থাকে, তাকে যদি বলি শেক্সপিয়ার সম্বন্ধে জানো, সে বলবে হ্যাঁ নাম শুনেছি। তিনি এত বড় একজন রাইটার, এত বড় একজন ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট। তো তিনি বলছেন যে উনি ঈর্ষা করছেন অন্য রাইটারদের বা অন্য মানুষের আর্টস স্কিলের উপর। হ্যাঁ, দ্যাট ম্যান স্কোপ, তাদের স্কোপ আছে, তাদের অনেক অপরচুনিটি আছে। আমরা অনেক সময় বলি যে আমার স্কোপ নেই বলে আমি আজকে ভালো পজিশনে নেই, আমার আজকে তোমার যদি ভালো ফ্রেন্ড গ্রুপ থাকতো বা যাকে বলে একটা কন্ট্যাক্ট থাকতো, তাহলে আমি আজকে ভালো পজিশনে থাকতাম। তাহলে কবিও সেই ফেজটাই মানে তোমার উপলব্ধি করছেন। তিনিও বলছেন আমার কাছে যদি ওই মানুষটার মতো কোয়ালিটি থাকতো, ওই মানুষটার মতো যদি আমার কাছে স্কিল থাকতো, এবিলিটি থাকতো, বা আমার কাছে যদি ওই মানুষটার মতো অপরচুনিটি থাকতো, তাহলে আমিও হয়তো অনেকটা খুশি হতাম। উইথ হোয়াট আই মোস্ট এনজয় কন্টেন্টেড লিস্ট। তাহলে দেখো এখানে আমি বলছিলাম যে তিনি চারটে করে লাইন লিখতেন, যেটাকে কোয়ার্টারেন বলে, 3-3-3, এবং সেখানে একদম লাস্ট লাইনে গিয়ে কিন্তু তিনি একটু তোমার সলিউশন দিতেন এবং মুডটা চেঞ্জ হতো।
এবং 3টে কোয়ার্টারও অল্প অল্প করে চেঞ্জ হতো, কিন্তু এই পার্টিকুলার পোয়েমে কিন্তু সেটা অনেকটা হয়নি। বেশিরভাগ সময়ই শেক্সপিয়ারের কবিতাগুলো তোমার 13 লাইনে গিয়ে চেঞ্জ হয়, মানে 13 লাইন বলতে তোমার কাপলেটে গিয়ে মুডটা পুরোপুরি চেঞ্জ হয়। এই সনেটে কিন্তু এটা হচ্ছে তোমার 9 লাইন, মানে 1 2 3 4 5 6 7 8 তোমার 8 9, তাহলে এই লাইনটায় গিয়ে ইয়েট উইথ আই মোস্ট এনজয় কন্টেন্ট লিস্ট অ্যান্ড ইয়েট ইন দিস থট মাই সেলফ অলমোস্ট ডিসপাইজিং। তাহলে কি বলছে যে এই 9 লাইনে গিয়ে কিন্তু মুডটা চেঞ্জ হবে, কি করে আমি সেটা বোঝাচ্ছি। উইথ আই মোস্ট এনজয় কন্টেন্টেড লিস্ট, তাহলে কি বলছে এই জিনিসগুলো থাকলে হয়তো আমি খুব খুশি হতাম, কিন্তু আমি হতে পারছি না। মানে এতক্ষণ উনি বলছিলেন যে আমার কাছে বন্ধু নেই, আমার কাছে অপরচুনিটি নেই, আমার কাছে রাইটিং স্কিল নেই, আমার কাছে এবিলিটি নেই, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, মানুষের মতো একটা সোশ্যাল একটা মানে তোমার একটা স্ট্যাটাস নেই। তারপরে উনি এই লাইন থেকে উনি বলছেন যে উইথ হোয়াট আই মোস্ট এনজয়, যেগুলো আমি পেলে খুব এনজয় করতাম, খুব প্লেজার পেতাম, খুব আনন্দ পেতাম, কন্টেন্টেড লিস্ট, কিন্তু সেগুলো যেন আমাকে পুরোপুরি কন্টেন্ট করতে পারছে না, আমাকে পুরোপুরি যাকে বলে তোমার ভরিয়ে দিতে পারছে না, আমাকে কিন্তু পুরোপুরি সেটা পেলেও আমি কিন্তু সুখী হচ্ছি না। ইয়েট ইন দিস থটস মাই সেলফ অলমোস্ট ডেসপাইজিং, happily I think on thee, and then my state, like to the lark to break of day, arising from sullen earth, sings signs hymns at heaven's gate। তাহলে উনি কী বলছেন যে ইয়েট ইন দিস ডেসপাইজিং থটস মাই সেলফ অলমোস্ট ডেসপাইজিং, আমি যখন এই পুরোপুরি মানে চিন্তায় পুরোপুরি তোমার ভাবনায় যখন পুরোপুরি একদম ডেসপাইজ হয়ে গেছি, মানে একদম হতাশাভুক্ত, হঠাৎ করে হ্যাপিলি আই থিঙ্ক অন দি, এখানে অ্যাড্রেস করছে কাকে, তার লাভারকে, তার বিলাভেডকে, ওই আর্টকে। তাহলে কি বলছে হ্যাপিলি আই থিঙ্ক অন দি, আমি হঠাৎ করে তোমার কথা ভাবি, মানে এইসব পুরোপুরি জিনিসগুলোর জন্য আমি হয়তো খুশি হতে পারতাম, কিন্তু এইগুলোতেও যেন আমি খুশি হচ্ছি না। মানে এতক্ষণ বললে আমি খুশি হতে পারতাম, তারপর বলছে এইগুলোর মধ্যেও যেন আমি ঠিক খুশি মানে সুখটা খুঁজে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে যখন আমি তোমার কথা ভাবি, অ্যান্ড দেন মাই স্টেট, তখন আমার স্টেটটা, আমার অবস্থাটা, লাইক টু দ্য লার্ক অ্যাট ব্রিক অফ ডে অ্যারাইজিং, এটা একটা লার্ক পাখির মতো, যে যখন সূর্য উদিত হয়, যখন সূর্য ওঠে, লাইক টু দ্য লার্ক টু অ্যাট ব্রেক দ্য ডে অ্যারাইজিং, যখন সূর্য ওঠে তখন একটা লার্ক যেমন সুন্দরভাবে উঠতে থাকে, ফ্রম সালেন আর্থ, এই আর্থ থেকে, এই পৃথিবী থেকে যখন সে উঠতে থাকে, সিংস হিমস অ্যাট হিভেন্স গেট, যে কী করে হিভেন্স গেট মানে তোমার স্বর্গের গেটের সামনে গিয়ে তোমার কি করে, গান করে, হিমস গায়, সেরকমই যেন আমার অবস্থাটা। মানে বলে না যখন আমরা কাউকে ভালোবাসি, কারো প্রেমে পড়ি, তখন কি হঠাৎ করে তার কথা যখন আমরা ভাবি, তার কাছে যখন যার সম্বন্ধে যখন আমরা ভাবি, তখন কি আমাদের একটা হোপ দেয়, আমাদের সমস্ত দুঃখটাকে ভুলিয়ে দেয়। তাই এখানে কবি বলছে আমি অবশ্যই এই সোসাইটি থেকে আউটকাস্ট, এবং আমার কাছে অপরচুনিটি নেই, আমার কাছে টাকা নেই, পয়সা নেই, আমি পুরোপুরি ইন ফ্রাস্ট্রেশন, পুরোপুরি ইন ডিপ্রেসড অবস্থায় যখন আছি, কিন্তু তখনই যখন আমি তোমার কথা ভাবি, লাইক এ লার্ক, আমি তখন যেন একদম উড়ে যাই, আমি যখন যেন একদম হিভেন্সের গেটের সামনে গিয়ে গান করার মতো উপলব্ধি করি। For thy sweet love remembered such wealth brings, that then I scorn to change my state with the kings। তাহলে কি বলেছে, for thy sweet love, তোমার সুইট লাভ, তোমার ভালোবাসার জন্য, রিমেম্বার সাচ ওয়েলথ ব্রিংস, যেটা আমাকে এতটা প্রাচুর্য দেয়, এতটা সম্পদ দেয়। এখানে ওয়েলথ বলতে কি, এখানে ওয়েলথ বলতে সম্পত্তি নয়, এখানে বলছে তার ভালোবাসাটা, তোমার ভালোবাসাটা আমার কাছে এত বড় একটা সম্পদ, then I scorn to change my state with kings, যেটার দ্বারা আমি যেন তোমার যে কোনো রাজার সাথে আমি আমার স্টেটটাকে চেঞ্জ করতে পারি। মানে তোমার ভালোবাসাটা আমার কাছে এতটাই একটা বড় সম্পদ, একটা প্রাচুর্য, যেটার দ্বারা আমি যেন একটা রাজার সাথে আমার অবস্থাটাকে খুব হাসি মুখে, মানে ঠাট্টায় প্রায় আমি পরিবর্তন করতে পারি। তাহলে এটা হচ্ছে পুরো এক্সপ্লানেশন। আমার আশা করি তোমাদের বুঝতে সুবিধে হয়েছে।
যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে। তার আগে তোমাদেরকে একটুখানি স্ট্রাকচারটা বলে দিই। তাহলে আমি যেটা বলছিলাম যে শেক্সপিয়ার কীভাবে তোমার রাইম স্কিমটা ছিল, সেটা হচ্ছে তোমার এ আইস ক্রাইস, এ বি সরি এটা এ আর এ বি এ বি স্টেট ফেট, রাইট। তারপর হচ্ছে হোপ স্কোপ, মানে এ বি সি পজেস্টের সঙ্গে নিচে হবে। আচ্ছা সরি, বেশ, তাহলে স্কোপের সাথে হবে হচ্ছে তোমার হোপ স্কোপ, তাই তো, এ বি সি ডি হোপ স্কোপ পজেস্ট লিস্ট। এটা তুমি বলবে যে হ্যাঁ মিলছে না, কিছু জায়গায় একটু চেঞ্জ আছে। ই এ বি সি ডি ই এফ লাস্টের দুটো হবে, কাপলের দুটো হবে জি, ঠিক আছে। তাহলে দেখো ডেসপাইজিং অ্যারাইজিং স্টেট গেট ব্রিংস, আর পরেরটা হবে হচ্ছে তোমার কিংস, কিংস দুটো হচ্ছে জি। তাহলে এটা হচ্ছে শেক্সপিয়ারের রাইম স্কিম, যেটা সবসময় তোমাদেরকে বেশিরভাগই তোমাদেরকে মানে জিজ্ঞেস করা হয় পরীক্ষাগুলোতে, ঠিক আছে। এবার দেখো উনি এখানে কি ইউজ করেছেন, উনি এখানে আয়াম্বিক পেন্টামিটার ইউজ করেছেন। তবে হ্যাঁ, প্রত্যেকটা লাইন কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখেননি, কিছু কিছু লাইনে এই কবিতাটার মধ্যেও চেঞ্জ হয়েছে। শেক্সপিয়ার কেন আয়াম্বিক পেন্টামিটার লিখতেন এবং শেক্সপিয়ারের রাইটিংগুলো কেন এত বেশি ফেমাস? কারণ শেক্সপিয়ার সবসময় তার ড্রামাতেও আয়াম্বিক পেন্টামিটারেই লিখতেন। আর আয়াম্বিক পেন্টামিটারকে বলা হয় ডি ডাম, মিনিং আনস্ট্রেস স্ট্রেস। হ্যাঁ, তাহলে ডি দেখো অল্প স্ট্রেস হচ্ছে, ডাম মানে বেশি স্ট্রেস হচ্ছে। আর এটাকে বলা হয় যে শেক্সপিয়ারের এই রাইটিংগুলো, এই সনেটগুলো কেন আমাদের এখনও পর্যন্ত মনে থাকে, কেন উনি আয়াম্বিক পেন্টামিটার লিখতেন। এবং তুমি যদি তোমার হৃদয়ে হাত দাও, তুমি যদি তোমার হার্টের স্পন্দন বুঝতে পারো, তাহলে তুমি দেখবে এইটা হচ্ছে তোমার শেক্সপিয়ারের রাইমিং স্কিমের স্পন্দনটা, মানে ডি ডাম আনস্ট্রেস স্ট্রেস মিন হচ্ছে আয়াম, আর আয়াম মানে হচ্ছে আনস্ট্রেস স্ট্রেস। আমি একটা পার্টিকুলার সিরিজ বানাবো যেখানে এইগুলোকে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো। আর পেন্টামিটার কারণ 5টা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা লিখে দেওয়া আছে, তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এখানে কি উনি আয়াম্বিক পেন্টামিটার ইউজ করছেন, এবং পুরো কবিতাটা নেই, কিছু কিছু লাইনে আছে, যেমন আমি এখানে বুঝিয়ে দিয়েছি। আই অল লোন বি উইথ মাই আউটকাস্ট স্টেট, আনস্ট্রেস স্ট্রেস এরকমভাবে যাচ্ছে, ঠিক আছে। এবার কিছু কিছু ফিগার অফ স্পিচ একটু দেখে নাও। ফিগার অফ স্পিচের মধ্যে আছে হচ্ছে অ্যালিটারেশন হচ্ছে দ্য রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস। তো রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ডস মানে হচ্ছে কনসোনেন্ট সাউন্ডগুলো বারবার আসবে। যেমন এখানে বি সাউন্ডটা আছে বুটলেস, এই 3 লাইনটাতে তুমি দেখতে পাবে, লাইন 3তে আছে, যেখানে বি সাউন্ডটা বারবার রিপিটেড ওয়েতে আসছে। তারপর সিংস হিমস অ্যাট দ্য হিভেন্স গেট 12 লাইনেও আছে এইচ কনসোনেন্ট সাউন্ডটা বারবার আসছে। অ্যানাফোরা মানে হচ্ছে যখন দ্য রিপিটেড ইউজ অফ অ্যান্ড, মানে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড যখন বারবার রিপিট হয়, তাহলে অ্যান্ড ওয়ার্ডটা এখানে বারবার রিপিট হয়েছে। অ্যান্টিথেসিস মানে হচ্ছে দুটো আইডিয়া যখন একে অপরের কন্ট্রাস্ট হয়। তাহলে ডিজাইনিং দিস ম্যানস আর্টস অ্যান্ড দ্যাট ম্যানস স্কোপস, তাহলে এখানে কি ডিফারেন্ট অ্যাট্রিবিউটস টু দ্য হি এনভিজ ইন আদার্স অ্যান্ড emphasizing his feeling inadequacy by comparing his own state unfavorably with others। তাহলে কি ওখানে নিজের স্টেটের সঙ্গে অন্য মানুষের আর্ট মানে স্টেটের তিনি তুলনা করছেন। তাহলে এখানে দুটো আইডিয়া কন্ট্রাস্ট হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিথেসিস। সিমিলি খুবই সহজ, সিমিলি হচ্ছে তুলনা করা, যেখানে লাইক অ্যাজ ইউজ করা হবে। তো এখানে লাইক টু দ্য লার্ক অ্যাট দ্য ব্রেক অফ দ্য ডে অ্যারাইজিং, এটা বলা হয়েছে। মেটাফর কি, যেখানে দুটো তুলনা করা হবে কিন্তু তুলনাটা মানে উচ্চ থাকবে, তো সেটা হচ্ছে সিংস হিম অ্যাট হেভেন্স গেট।
সিংস হিম অ্যাট হিভেন্স গেট। হিভেন্স গেট এখানে কাকে বোঝানো হয়েছে? ভগবানের দুয়ার, ঠিক আছে। পার্সোনিফিকেশন কি? ট্রাভেল ডিপ হিভেন, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে স্বর্গকে, স্বর্গ তো না, এখানে মানে ভগবানকে বোঝানো হয়েছে যে হিভেন, হিভেন কখনো কালা হতে পারে? হতে পারে না, তাহলে এখানে ভগবানকে বোঝানো হয়েছে যার কাছে তিনি আর্তনাদ করছেন। আর একটা আছে হচ্ছে তোমার ফর দাই সুইট লাভ রিমেম্বার সাচ থিংস ওয়েলথ ব্রিংস, তাহলে এখানে ওয়েলথ যেটা আনছে, ওয়েলথ কি, ওয়েলথটাকে এখানে তোমার লাভ ইজ পার্সোনিফাইড, মানে লাভটাকে এখানে মানুষ হিসেবে দেখানো হয়েছে যেটা কি ওয়েলথ নিয়ে আসছে, সম্পদ নিয়ে আসছে। হাইপারবোল মানে কি? যেখানে অতিরিক্ত, মানে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। তো এখানে একদম লাস্ট লাইনে তুমি দেখতেই পাচ্ছ যে লাস্ট লাইনে বলছে যে আমি আমার অবস্থাটাকে একটা রাজার সঙ্গে চেঞ্জ করতে পারবো, মানে আমি এতটাই তোমার ভালোবাসা পেয়ে আমি এতটাই সম্পত্তিশালী। অ্যাপোস্ট্রফি মানে কি? যেখানে উদ্দেশ্য করে কিছু বলা হয়, এখানে দি বলে দেখো দেওয়া আছে, হ্যাপলি দি মানে উদ্দেশ্য করে বলা আছে। এবার হচ্ছে ক্যাসিউরা মানে হচ্ছে তোমার মিড লাইন পজ, মানে মিডের মাঝখানে পজ করবে। তখন হ্যাপলি আই থিঙ্ক থেমে গেল, অ্যান্ড দেন মাই স্টেট। আচ্ছা, এবার দেখো 4 লাইনেও আছে, লাইন 4এও আছে, অ্যান্ড লুক আপন মাই সেলফ, থেমে গেল, দেন কার্স মাই ফেট, ঠিক আছে। ডায়াকব ইউজ হয়েছে। ডায়াকব মানে হচ্ছে তোমার যেখানে তোমার ডায়াকব ইনভলভস দ্য রিপিটেশন অফ এ ওয়ার্ড অর ফ্রেজ উইথ ওয়ান অর মোর ওয়ার্ডস ইন হিডেন ইন বিটুইন, সরি। তাহলে কি ডায়াকোস কি, মানে যখন একটা ওয়ার্ডকে বারবার করে আমরা ইউজ করি, যেটা কি আমাদেরকে, আমাদের মধ্যে যে একটা মানে যাকে বলবো উইকনেস আছে সেটাকে আমরা বোঝায়। যেমন আমরা বলি না, হ্যাঁ মানে মানে এই জিনিসটা যখন আমরা বলছি, তাহলে এখানে কী হচ্ছে? ফিচার্ড লাইক হিম উইথ ফ্রেন্ড পজেসড, মানে কি ও বলছে, এমফাসাইজ করছে কি তার নিজের সেলফ ডাউটটাকে এবং তার জেলাসিটাকে, ঠিক আছে। আচ্ছা, এনজাম্পমেন্ট মানে হচ্ছে তোমার যখন একটা সেন্টেন্স শেষ হবে না একটা লাইনে, সেই সেন্টেন্সটা আবার ঘুরিয়ে আসবে। তো এনজাম্পমেন্ট অকার্স হোয়েন এ সেন্টেন্স অর ফ্রেজ রানস ওভার লাইন, তাহলে এখানেও দেখবে আছে আই অল অ্যালোন বি উইথ মাই আউটকাস্ট স্টেট অ্যান্ড ট্রাভেল ডিপ উইথ মাই বুটলেস ক্রাইস, তাহলে এই লাইনটা এখানে শেষ হচ্ছে না, এখানে গিয়ে শেষ হচ্ছে। এই ফিগার অফ স্পিচগুলো বোঝার জন্য তোমাদেরকে আমি যদি কোনো সিরিজ বানাই, সেখান থেকে তোমাকে পার্টিকুলার এই ফিগার অফ স্পিচগুলোকে জানতে হবে, তাহলেই তোমরা এই মানে পোয়েমের সঙ্গে সেটাকে মিলিয়ে অ্যাড করে বুঝতে পারবে। তো আশা করি আমার এক্সপ্লানেশনটা তোমাদের বুঝতে একটু সাহায্য করবে, আর যদি সেটা করে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো, এবং তোমাদের যেটা কোয়ারিজ থাকে যদি কোনো, সেটা অবশ্যই বলবে। থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।